হ্যালো স্টুডেন্ট, হ্যাপিস ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের একটি গল্প, দেওয়ালের ছবি। এটি একটি প্রচলিত গল্প। দেওয়ালের ছবির আমরা আগের দিন 9 দাগ পর্যন্ত প্রশ্নের উত্তর করেছিলাম। আজ আমরা 10 দাগের প্রশ্নের উত্তরগুলি জানব। দেখো, 10 দাগে রয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। এই যে এখানে গা আর গা আছে, এই প্রত্যেকটার অর্থ কি এবং তা দিয়ে বাক্য রচনা কিন্তু তোমরা তৈরি করতে পারো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো কিন্তু খাতায় নোট করে নেবে। দেখো, গা, গয় চন্দ্রবিন্দু আকার গা, এই গার অর্থ হলো গ্রাম। তাহলে গ্রাম দিয়ে আমরা একটি বাক্য রচনা তৈরি করি। এই গায়ের বা গ্রামের মানুষদের মূল জীবিকা হলো কৃষি। তারপরে রয়েছে গা, গয় আকারে গা, গা অর্থ শরীর। শীতের দুপুরে পাড়ার আদুরে বিড়ালটা আমাদের উঠোনে গা এলিয়ে রোদ পোহাচ্ছে। এলিয়ে মানে গা ছড়িয়ে, রোদ পোহাচ্ছে মানে রোদ তাপাচ্ছে, গা ছড়িয়ে রোদ তাপাচ্ছে। তারপরে কি রয়েছে তীর, তয় রশ্মি বয়সিন্নাড় তীর। এই তীরের অর্থ হলো ধনুকের তীর। তাহলে ধনুকের তীর দিয়ে বাক্য রচনা দেখো। এবারে মেলা থেকে বাবা আমাকে তীর ধনুক কিনে দিয়েছেন। তারপর রয়েছে তয় দীর্ঘি বয়সিন্নাড় তীর। এই তীরের অর্থ কি? এই তীরের অর্থ হলো, দেখো, এই তীর হচ্ছে পার। নদীর তীরে বসে নৌকার চলাচল দেখতে খুব ভালো লাগে। তারপর রয়েছে দেখো বাড়ি, বয় আকারে বা, ডয়বিন নাড়ায় রশ্মি, বাড়ি। এই বাড়ি মানে ঘর। ঘর দিয়ে বাক্য রচনা। এই শহরে নতুন বাড়ি করে রামেরা 1 মাস হলো এসেছে। তারপরে রয়েছে বাড়ি, বয় আকারে বা, বয়সিন্নারায় রশ্মি। এই বাড়ি মানে হলো জল। বাড়ি বর্ষণে রাস্তাঘাট জলমগ্ন। তারপর রয়েছে জিভ, জিভ মানে জিহ্বা। জিহ্বা দিয়ে দেখো, জিভ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয়। আমরা তো সকলেই জানি আমাদের 5টি ইন্দ্রিয়, তার মধ্যে একটি ইন্দ্রিয় হলো জিভ। তাহলে জিভ দিয়েও আমরা পেয়ে গেলাম। তারপর রয়েছে দেখো বর্গের জয় দীর্ঘি ব, জীব। এই জীব মানে প্রাণী। এই জীব হলো জিহ্বা আর এই জীব মানে হলো প্রাণী। তাহলে প্রাণী দিয়ে আমরা বা জীব দিয়ে একটি বাক্য রচনা। জীব জগতের মধ্যে মানুষই শ্রেষ্ঠ জীব, তাই না? তারপরে কি রয়েছে দেখো, হতো, একটা হ তয় ওকারে তো হতো, একটা হ তো হতো। তাহলে হতো দিয়ে হলো হওয়া, এই হতো মানে হলো হওয়া। এই হতো মানে হলো হওয়া। মানুষ যদি উঠতে পারতো তবে খুব ভালো হতো। তারপরে হতো, হতো মানে নিহত। কাল আমাদের পাড়ার ব্যানার্জি বাবুর বাবা ট্রেন অ্যাক্সিডেন্টে হত হয়েছেন। এখন আমরা দেখব 11 দাগে কি রয়েছে। 11 দাগে বলেছে চোখ শব্দটি 5টি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। আচ্ছা, তাহলে চোখ দিয়ে 5টি বাক্য রচনা, মানে চোখের চোখকে কি করে আলাদা আলাদা ভাষায় আমরা বিভক্ত করব দেখি তো। তাহলে চোখ দিয়ে প্রথমে রয়েছে রামের দাদুর বয়স হয়ে যাওয়ায় তিনি এখন চোখে ভালো দেখতে পান না। তাহলে এখানে কিসের কথা বলেছে? যেহেতু দেখতে পান না, তার মানে দৃষ্টিশক্তির কথা বলেছে। তাহলে এখানে আমরা দৃষ্টিশক্তি ইউজ করলাম। তারপরে রয়েছে চোখ,
রাস্তায় চোখ কান খোলা রাখাই ভালো, মানে রাস্তায় বেরোলে সজাগ রেখে, চোখকে সজাগ রেখে বেরানোই ভালো। তাহলে এই যে আমরা দুটো পেয়ে গেলাম, তাহলে আরো তিনটে আমাদের এরকম বলতে হবে। তারপরে রয়েছে চোখ, মধুরিমা যেন অনুসুয়ার চোখের বালি, ওকে দেখলেই অনুসুয়া রেগে যায়। তার মানে চোখের বালি মানে ঈর্ষা, ঈর্ষা করে, ওকে দেখলেই রেগে যায়, ঈর্ষায় রেগে যায়, তাই না? তাহলে এখানে আরেকটি আমরা লাইন পেলাম যে এখানে ঈর্ষার ভাব বোঝাচ্ছে। তারপর রয়েছে আবার চোখ দিয়ে, সে কারোর চোখ রাঙানিতে ভয় পেত না, মানে রাগ দেখানো, চোখ রাঙানি মানে রাগ দেখানো, সে কারোর রাগ দেখানোতে ভয় পেত না। তারপর রয়েছে দেখো চোখ দিয়ে, সর্বরীর সঙ্গে চোখাচোখি হতেই ওর কথা বুঝতে পারলাম, মানে এই যে চোখাচোখি হতেই মানে চোখের ভাষা, ও চোখের ভাষা বুঝতে পারলো। হ্যাঁ, সর্বরীর সঙ্গে দেখা হওয়ার সঙ্গেই ওর ওর চোখের কথা ও বুঝতে পারলো। ঠিক আছে, তাহলে এই আমরা চোখ দিয়ে দেখো 5টি বাক্য রচনা করে ফেললাম। দেখো 12 দাগে রয়েছে বাক্য রচনা করো। এখানে চাষ, মেঝে, আঁকা, বিরাট, দেওয়াল এই কটি দিয়ে বাক্য রচনা করতে বলেছে। তো প্রথমেই আমরা দেখি চাষ দিয়ে কি রয়েছে, রামের বাবা চাষ করে হাটে চাল বিক্রি করতেন, এটি একটি বাক্য রচনা হয়ে গেল। তারপর রয়েছে মেঝে, মেঝে দিয়ে কি আছে, লক্ষ্মী পুজোর সময় আমার মা মেঝেতে ভালো আলপনা দেন। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে আঁকা, আঁকা দিয়ে কি রয়েছে, রমিতের আঁকা ছবিটা খুব ভালো হয়েছিল। তারপর রয়েছে বিরাট, সেদিন চিড়িয়াখানায় আমরা একটা বিরাট বাঘ দেখেছিলাম। তারপর রয়েছে দেওয়াল দিয়ে, আমার ঘরের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি টাঙানো আছে। 12 দাগে এই পর্যন্তই ছিল। 13 দাগে রয়েছে বাক্য বাড়াও। তো কি কি রয়েছে, 13 1 নম্বরে রয়েছে শিকারি জল এনে দিল, কোথা থেকে কেমন জল এনে দিল। তাহলে উত্তরে কি দেখবো আমরা, শিকারি পুকুর থেকে লোটায় করে বাঘকে ঠান্ডা জল এনে দিল। 13-2 দাগে কি রয়েছে, 13-2 দাগে রয়েছে দুজনে রওনা দিল। আচ্ছা, দুজনে কোথায় রওনা দিল, দুজনে বনের পথে রওনা দিল। 13-3 দাগে, 13-3 দাগে রয়েছে সকালে বেরিয়ে যায়, কোথা কোথা থেকে বেরিয়ে যায়, সকালে কোথা থেকে বেরিয়ে যায়। তাহলে উত্তরে আমরা লিখব শিকারি সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায়। তারপরে দেখো 13-4 দাগে, 13-4 দাগে রয়েছে বাঘ হাসলো, কেমন করে হাসলো বাঘ, বাঘ গোফের ফাঁকে মুচকি হাসলো। 13-5 দাগ, দুজনেই দুজনেই বন্ধু হয়ে গেল, কেমন বন্ধু হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেল। গল্পে তারপর 14 দাগে রয়েছে গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লিখো। 13 দাগ হয়ে গেল। এখন আমরা 14 দাগে দেখব। 14 দাগে রয়েছে গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। আচ্ছা, প্রথমে দেখো রয়েছে এখানে পরপর শিকারি খুব মজা পেয়েছে। হ্যাঁ, 2 নম্বরে রয়েছে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। তারপরে 14-3 দাগে রয়েছে বাঘ বলল বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি। 14-4 দাগে রয়েছে বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝে বসে পড়ল। তারপরে 14-5 দাগে রয়েছে বাঘ বলল তাই এটা কি মানুষের আঁকা, এটাকে গল্পের অনুসারে মানে তোমাদের সাজিয়ে লিখতে বলেছে। ঠিক আছে, দেখো আমি এখানে নাম্বারিং করে দিয়েছি, যেমন এই 3 নাম্বারটা হবে 1, তারপর 4টা হবে 2, 2 নাম্বারটা হবে 3, তারপর
নম্বর হবে 4 আর 5 নম্বরে হবে 5। তোমরা এইভাবে পরপর সাজিয়ে নেবে। এটা হবে 3, এই যে এটা হবে 3, এরকম পরপর সাজিয়ে নেবে। 14 দাগ পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন দেখি 15 দাগে কি রয়েছে। 15 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে বেশ অনেকগুলি 12টার মতো প্রশ্ন দেওয়া আছে, সংক্ষেপে উত্তর দিতে হবে। যতদূর সম্ভব 1 মার্কস কি 2 মার্কসেরই এগুলো হবে, ঠিক আছে? চলো দেখছি। প্রথম প্রশ্ন রয়েছে 15-এর 1-এর দাগে, গল্পের শিকারীটি কিভাবে তার দিন কাটাতো। হ্যাঁ, তাহলে বনের ধারে গায়ে থাকতো এক শিকারী। সে সবসময় তীর, ধনুক, গুলতি নিয়ে বনে বনে ঘুরত। তাকে সব পশুরা ভয় পেত। 15-2 দাগে রয়েছে বনে শিকারীর প্রিয় বন্ধু কে, তাকে সে একদিন কি প্রস্তাব দিল। দেখো, বনে শিকারীর প্রিয় বন্ধু হলো এক বাঘ। একদিন শিকারী বন্ধু বাঘকে তার বাড়ি যাওয়ার প্রস্তাব দিল। 15-3 দাগে রয়েছে উত্তরে তার বন্ধু তাকে কি বললে। উত্তরে বাঘ শিকারীকে বলেছিল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি, এই বলেছিল। তারপর দেখো 15-4 দাগ। 15-4 দাগে রয়েছে গল্পে শিকারীর বাড়িটি কোথায়। গল্পে দেখো, বনের ধারে গ্রামে ছিল শিকারীর বাড়ি। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই শিকারীর বাড়ি ছিল। তারপর রয়েছে 15-5 দাগ। 15-5 দাগে রয়েছে তার ঘর বাড়ির চেহারা কেমন ছিল। তাহলে ছোট্ট দাওয়া পেরিয়ে শিকারীর ঘর, তার ঘরটি ছিমছাম, পরিষ্কার, সুন্দর ছিল, দেখলেই চোখ জুড়িয়ে যায়। ঘরের দেওয়ালে একটি শিকারী আর তার পায়ের তলায় মৃত বাঘের ছবি টাঙানো ছিল। 15-6 দাগে রয়েছে শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল। দেখো, শিকারী তার বন্ধু বাঘকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল। বাঘ শিকারীর বাড়িতে গিয়ে ঠান্ডা মেঝেয় বসে আরাম পেয়েছিল। শিকারী লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে বাঘকে খেতে দিয়েছিল, আর বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল পান করে তৃপ্তি পেয়েছিল। এইভাবে শিকারী তার প্রিয় বন্ধুর যত্ন করেছিল। তারপর দেখো 15-7 দাগে রয়েছে বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখলো। শিকারী ঘরে হঠাৎ দেওয়ালে টাঙানো একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। ছবিতে একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে, তার হাতে তীর, ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। শিকারী বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। 15-8 দাগে রয়েছে শিকারীর মজা পাওয়ার কারণ কি। বাঘ শিকারীর ঘরের দেওয়ালে একটা ছবির দিকে গিয়ে দেখলো যে একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে, তার হাতে তীর, ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। এই বাঘকে যে হারিয়ে দিয়েছিল সে এক মানুষ শিকারী। সেই ঘটনার ছবিটাই বাঘ দেখতে পেল। এই দেখেই শিকারী মজা পেয়েছিল। 15-9 দাগে রয়েছে নিজের ঠাকুরদাদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল। শিকারীর ঠাকুরদাদাও বড় শিকারী ছিলেন। সেই বিষয়ে শিকারী গর্ব করে বন্ধু বাঘের কাছে বলেছিল তার ঠাকুরদাদাও মস্ত শিকারী ছিলেন। তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। শিকারী আরও বলেছিল ঠাকুরদাদা বাঘ, নেকড়ে,
চিতা কাউকেই ভয় পেতেন না। 15-র 10 দাগে রয়েছে, সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন? বাঘ আগ্রহ না দেখানোর মধ্যে আসলেও লুকিয়ে আছে শিল্পীর পক্ষপাতের বিষয়টি। মানুষ যেহেতু ছবি এঁকেছে, সেখানে স্বাভাবিকভাবেই মানুষকেই বড় করে দেখানো হয়েছে। মানুষকেই বলা হয়েছে মস্ত শিকারী। ছবিতে বাঘের অবস্থান শুধুই পরাজিতের। বাস্তবে বাঘ এত দুর্বল প্রাণী নয়, তাই ছবি নিয়ে বাঘ আগ্রহ দেখায়নি। 15-র 11 দাগে রয়েছে, বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল? দেখো, শিকারী বাঘকে জানিয়েছিল দেওয়ালের ছবিটি তার বাবার আঁকা। কথা শোনার পর বাঘ শিকারীকে জিজ্ঞেস করেছিল, এটা কি মানুষের আঁকা? এই প্রশ্ন শুনে শিকারী খুব অবাক হয়েছিল। 15-র 12 দাগে রয়েছে, দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল? ছবিটি কোন বাঘ আঁকলে সেই বিষয় কি হতো? সেই ছবিটি কোনো বাঘ আসলে সেই বিষয়টি কি হতো আর কি। তো শিকারীর ঘরের দেওয়ালের ছবিটি শিকারীর ঠাকুরদা হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পায়ের কাছে মাটিতে একটা বড় বাঘ শুয়ে আছে। এই ছবিটি যদি কোনো বাঘ আঁকতো, তাহলে ছবিটা ঠিক এর বিপরীতই হতো, অর্থাৎ একটি বাঘ তার বিক্রম নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা মানুষ তার পায়ের কাছে শুয়ে আছে। তাহলে এই পর্যন্তই কিন্তু আমাদের প্রশ্ন ছিল, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব ভালোভাবে পড়েছি। আমরা এই সব প্রশ্নের উত্তরগুলি খাতায় নোট করব, ঠিক আছে? এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু সুন্দরভাবে পড়ব। আবার পরের ভিডিওতে দেখা হবে।